দেখো আগের ক্লাসে যে মানে শতকরার যে দ্বিতীয় ক্লাসটা আগের হয়েছিল সেই ক্লাসে আমরা যতদূর করেছিলাম তারপর থেকে যদি আজকে শুরু করি তাহলে আমরা কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করা যেতেই পারে। যেমন আমি তোমাদের বলছি, তোমরা বইপত্র নিয়েই বসেছো আশা করি। সেটা হচ্ছে তোমাদের এই শতকরার চ্যাপ্টারের 112 পাতায় 16 নম্বর প্রশ্নটা দেখার জন্য আমি তোমাদের বলছি। হ্যাঁ, 16 নম্বর প্রশ্ন তোমরা একটু বই থেকে দেখে নাও। দেখা যাচ্ছে 16 নম্বর প্রশ্নটা। এবার বলি আমি একটু, এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে। শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে এবং উভয় বিষয়ে A+ পায়নি। আচ্ছা, তো এই ধরনের অঙ্কগুলোকে না আমি একটু যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। 16 নম্বর প্রশ্নটা একটা যে বাংলায় 85%, অঙ্কে 70% আর উভয় বিষয়ে 65%, এটা যদি আমি একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি কি দাঁড়ায় দেখো তো। বাংলায় হচ্ছে 85%। আচ্ছা, এই যে 85% দেখা যাচ্ছে না, খুব সমস্যা, একদম মুশকিল। এবারে হ্যাঁ দেখা যাচ্ছে। %, এটা বাংলায় 85%, তারপরে অঙ্কে 70%, অঙ্কে হচ্ছে 70%, ম্যাথ অঙ্কে 70%, আর কি 65% উভয় বিষয়ে, 65% হচ্ছে উভয় বিষয়ে, এইটা হচ্ছে 65%, এটাকে আমি বলছি বোথ, উভয় বিষয়ে 65% পেয়েছে। এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে যে পরীক্ষার্থীর সংখ্যা 120 জন যদি হয়, পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তাহলে উভয় বিষয়ে A+ কতজন পাবে দেখতেই পাচ্ছ। আচ্ছা, শুধু বাংলায় A+, বেশ আমি এটা শুধু অঙ্কে A+, এগুলো আগে দেখে নিই আমি একটু। আমি যদি এই উভয় বিষয়টাকে লেবেল করি, উভয় বিষয়টাকে যদি লেবেল করি তাহলে উভয় বিষয়টাকে যদি লেবেল করি তাহলে দেখো এরকম দাঁড়াবে ব্যাপারটা। আশা করছি বুঝতে পারছো তোমরা। উভয় বিষয়টাকে লেবেল করলাম, 65%টাকে লেবেল করলাম। এবারে একটা জিনিস ভাবো, বাংলায় A+ পেয়েছিল কতজন? 85%, 85%। তার মধ্যে উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন? উভয় বিষয়ে A+ পেয়েছে 65%। তাহলে এই 65% যদি বাদ দাও তুমি, তাহলে এই বাকিরা কি করেছে বলো তো? এই বাকিরা, এই যে বাকি কত হচ্ছে 65%টা যদি বাদ দাও এটা কত হবে? 20% হবে। দেখো এই 20% কিন্তু কেবলমাত্র বাংলায় A+ পেয়েছে। এরা কিন্তু উভয় বিষয়ের কথাটা আসছে না, কারণ উভয় বিষয়ে A+ পেয়েছে যে 65%, সেই লেভেলটা আমি টেনেছি এবং সেই লেভেলটাকে যদি বাদ দিয়ে দিই 65%, তাহলে 85% তো বলেছে বাংলায় A+ পেয়েছিল, তার থেকে যদি 65% উভয় বিষয়ের লেভেলটা বাদ দিয়ে দাও তাহলে থাকে কত? 85 থেকে 65 বাদ দিলে 20%। এই 20% কেবলমাত্র বাংলাতে A+ পেয়েছে।
একইভাবে অঙ্কে তোমার কত পেয়েছে, 70% এ প্লাস পেয়েছে, অঙ্কে 70% এ প্লাস পেয়েছে। এইবারে বলছে উভয় বিষয়ে এ প্লাস কত আছে, 65%। তাহলে এই যে বাকি উপরের যে 5%, বাকি উপরের যে 5%, এই 5% কেবলমাত্র গণিতে বা অঙ্কে এ প্লাস পেয়েছে, অন্য বিষয়ে এ প্লাস পায়নি। এটা বোঝা গেল? আমি উভয় বিষয়ের যে লেভেলটা টেনেছি, উভয় বিষয়ের যে লেভেলটা টেনেছি সেটা বাদ দাও। তাহলে বাংলার যে বাকি অংশটা, ওরা কেবলমাত্র বাংলাতেই এ প্লাস পেয়েছে, অন্যান্য বিষয়ের কথা বাদ যাবে। ঠিক তেমনি গণিতে কত ছিল টোটাল, 70%। তুমি উভয় বিষয়ের লেভেলটা যদি বাদ দিয়ে দাও, তাহলে উপরের বাকি যে 5%, উপরের বাকি যে 5% এটা কেবলমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে, অন্যান্য সাবজেক্টের কথা আসবে না এখানে। তাহলে আমরা এইভাবে করতে পারি জিনিসটাকে, যদি আমরা লিখে ফেলি। প্রশ্নের নম্বর হচ্ছে কত বলো তো, 16 নম্বর প্রশ্ন। আমরা যদি শুরু করি, তাহলে বাংলায় এ প্লাস, বাংলায় এ প্লাস পেয়েছে আমরা দেখতেই পাচ্ছি বইয়ের 85%। গণিতে বা অঙ্কে এ প্লাস পেয়েছে কত, 70%। উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%। এইবারে আমি এতক্ষণ যে জিনিসটা বোঝাচ্ছিলাম গ্রাফিক্যালি, এই যে উপরের অংশটা, অর্থাৎ উভয় বিষয়ের যে লেভেল 65%, তার যে উপরের অংশটা বাংলার আর কি, সেই উপরের অংশটা কেবলমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে। অতএব কেবলমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে ইজ ইকুয়াল টু 85% থেকে বাদ দাও উভয় বিষয় একটা 20%। কেবলমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে 20%। ঠিক একইভাবে কেবলমাত্র গণিতে এ প্লাস পেয়েছে 70%, গণিতের ছিল, তার থেকে উভয় বিষয়টা বাদ দাও 5%। তার মানে আমরা কেবলমাত্র বাংলায়, কেবলমাত্র অঙ্কে এই জিনিসটা বের করলে। এইবারে আমরা প্রশ্নে যাব। প্রথম প্রশ্ন কি আছে বলো তো, উভয় বিষয়ে এ প্লাস। তো উভয় বিষয়ে এ প্লাস তো আমরা গ্রাফিক্যালি দেখতেই পাচ্ছি, উভয় বিষয়ে এ প্লাস যেটা আছে 65%। কিন্তু মোট পরীক্ষার্থী কত, 120 জন মোট পরীক্ষার্থী, তাই তো নাকি? হ্যাঁ, মোট পরীক্ষার্থী 120 জন। মোট পরীক্ষার্থী হচ্ছে 120 জন। এই 120 জনের মধ্যে উভয় বিষয় হচ্ছে 65%। এটা আমরা আর সমানুপাতে করতে গেলে অনেকটা, 4টে প্রশ্ন আছে, অনেক বড় হয়ে যাবে, আমরা সংক্ষেপে করি। তাহলে এটা হচ্ছে, অতএব 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। কিরকম ব্যাপারটা, 120 জনের মধ্যে 65%। তাহলে 120 জনের মধ্যে 65%, এত জন উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে হচ্ছে 120 জনের মধ্যে 65%, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি বা সরল করি, কি দাঁড়াবে, 5 দিয়ে কাটাকুটি করি, 5 × 65, 5 × 20 100। এবার 20 দিয়ে যদি 120 কে কাটি কি হয়, 6, তাই তো নাকি? 6 দুগুণে 12, হ্যাঁ 6, 6 × 78 জন। অর্থাৎ উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন। দ্বিতীয় প্রশ্ন কি আছে, শুধু বাংলায় এ প্লাস, শুধু বাংলায় মানে কেবলমাত্র বাংলা
কেবলমাত্র বাংলায় বা শুধু শুধু মানে কেবলমাত্র, ঠিক আছে? তাহলে শুধু বাংলায় 2 নম্বর প্রশ্ন যেটা, শুধু বাংলায় মানে কেবলমাত্র বাংলায়, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে ইজ ইকুয়াল টু 120 জনের মধ্যে 20%, এতজন, এটা যা হবে তাই, দ্যাট ইজ ইকুয়াল টু যদি কাটাকুটি করি আমরা এরকম ভাবে কি হয়, 12 দুগুণে 24 জন, অর্থাৎ শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 24 জন। এবারে কি আছে 3 নম্বর প্রশ্ন, দেখো শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, 3 নম্বর প্রশ্ন, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে ইজ ইকুয়াল টু, শুধু অঙ্কেরটা কোথায় বের করেছে না, কেবলমাত্র গণিতে মানে শুধু অঙ্কে, এটা 5%, তাহলে 120 জনের মধ্যে 5% যা হবে তাই এতজন, দ্যাট ইজ ইকুয়াল টু 120 ইন্টু 5/100। হ্যাঁ, এইটা যদি আমরা করে ফেলতে পারি, কাটাকুটি করি, একটা শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 জন। তাহলে এই হলো ব্যাপার, কেবলমাত্র গণিতেরটা পেয়ে গেলাম আমরা, কেবলমাত্র গণিতেরটা পেয়ে গেলাম। নেক্সট 4 নম্বর প্রশ্ন যেটা দেখো, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, ঠিক আছে? তো তাহলে 1 নম্বরে কি ছিল, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন, 78 জন, তার মানে এরা কোনো না কোনো বিষয়ে এ প্লাস পেয়েছে। 2 নম্বরে কি আছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন, 24 জন, তার মানে এরাও কোনো না কোনো বিষয়ে এ প্লাস পেয়েছে। শুধু গণিতে এ প্লাস পেয়েছে কতজন, 6 জন, এই 6 জনও কিন্তু কোনো না কোনো বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে এ প্লাস পায়নি কারা, বাকিরা, এরা এই যে 1 নম্বর প্রশ্ন এ প্লাস পেয়েছে, 2 নম্বর প্রশ্নের উত্তরে এ প্লাস পেয়েছে, 3 নম্বর প্রশ্নের উত্তরেও এ প্লাস পেয়েছে, তাহলে এ প্লাস পায়নি কারা, বাকিরা। তাহলে বাকিরা কি করে পাবো আমরা, তাহলে অতএব এ প্লাস পায়নি, কোনো বিষয়ে এ প্লাস পায়নি, বা উভয় বিষয়ে এ প্লাস পায়নি, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, সেইটা হচ্ছে 120 জন। তার থেকে বাদ দিয়ে দাও, প্রথমে কতজন গেল, 78 জন, প্লাস তারপরে কতজন আছে, 24 জন, প্লাস তারপরে কতজন আছে, 6 জন, এতজন, এরা উভয় বিষয়ে এ প্লাস পায়নি। এই হিসাব, -120 মাইনাস কত হচ্ছে, 6 হচ্ছে 10 আর একটা 18 হাতে রইল 1, 7 আর 2 9 10, 108 জন, 108 বাদ দিয়ে দাও না, 120 থেকে 108 বাদ দিয়ে দাও, 100 কত হচ্ছে, 12 জন, 12 জন, তার মানে হ্যাঁ 12 আর একটা ঠিক আছে, 112 জন হচ্ছে উভয় বিষয়ে এ প্লাস পায়নি, বোঝা গেল? আচ্ছা দেখো, নেক্সট আমি যে প্রশ্নটা তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে 19 নম্বরের প্রশ্ন। 19 নম্বরের প্রশ্ন তোমরা বই থেকে দেখতে পারো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা দেওয়া আছে সেটা দেখো। আশা করি তোমরা প্রশ্নটা পড়েছো, তোমাদের কাছে তো বই আছে, আমি প্রশ্নটা এবার পড়ে শোনাই। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। এখানে প্রশ্নটা দেখো,
চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা, চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা। তাহলে হিসাব মতো আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো যদি ধরতে হতো তাহলে এমনভাবে ধরতাম বা নির্বাচন করতাম যাতে চার দেওয়ালের ক্ষেত্রফলটা প্রাথমিকভাবে 100 হয়, কিন্তু সেই সুযোগটা কিন্তু এখানে নেই, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো এখানে বলেই দেওয়া আছে, সেই অনুযায়ী চার দেওয়ালের ক্ষেত্রফল যা হবে তাই। এবার কি বলেছে, প্রত্যেকটাকে 10% করে বৃদ্ধি করা হবে। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 15, 10 আর 5। তাহলে আমরা যদি এইগুলো নিয়ে নিই যে এই ঘরের যে চার দেওয়ালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেগুলো যদি আমরা লিখে নিই, হ্যাঁ, তাহলে কি দাঁড়ায়, ঘরের দৈর্ঘ্য কত, 15 মিটার। আমি তো তাই দেখলাম, মনে হলো 15, 10, 5 রেখে তো দেখলাম, হ্যাঁ 15 কমা প্রস্থ কত 10 মিটার, উচ্চতা কত 5 মিটার। তাহলে একটা ঘরের, এগুলো দেখা যাচ্ছে না উপরের, না 6 কি হলো হঠাৎ করে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ এবারে দেখা যাচ্ছে তো, না 10 মিটার, উচ্চতা ইজিক্যাল টু 5 মিটার, এরকমই তো ছিল 15, 10, 5। তাহলে এবার চার দেওয়ালের প্রাথমিক ক্ষেত্রফলটা আমরা বের করে নিতে পারি, তার সূত্র আমরা জানি, সবাই নিশ্চয়ই জানো। মনে করো দেখি সূত্রটা, চার দেওয়ালের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্রটাকে মনে করার চেষ্টা করো তো, কী ছিল বলো। একটা ঘরের চার দেওয়ালের যে সূত্র, ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র, সেটা কী ছিল বলো দেখি, নিজেই নিজেকে প্রশ্ন করো। যদি মনে পড়ে তাহলে জানবে যে হ্যাঁ পড়াশোনা করছো, আর যদি মনে না পড়ে তাহলে জানবে তুমি ফাঁকি মারছো। ঠিক আছে, চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা ছিল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। অতএব চার দেওয়ালের ক্ষেত্রফল তার সূত্রটা অবশ্যই লিখবে, প্রথম যদি হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু বাইরে হয়ে গেল উচ্চতা। এবার যেহেতু ক্ষেত্রফল, এর এককটা কি হবে তোমরা স্বাভাবিকভাবে জানো, বর্গ একক হবে। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করে নিই এখানে, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ মিটার। এবারে কিন্তু এককটা বসে গেল, কত হচ্ছে 5 দুগুণে 10, বাইরের সঙ্গে বাইরের গুণ করলাম, 5 দুগুণে 10, আর এখানে 15 আর 10 যোগ করে কত হয় 25, এত বর্গ মিটার। তার মানে হয়ে যাচ্ছে 250 বর্গ মিটার। প্রাথমিক ক্ষেত্রফল এটা। এখন কি সমস্যাটা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা প্রত্যেককে 10% করে বাড়ানো হয়েছে। এইবারে যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখো এই যে দৈর্ঘ্যটা কত দেখতে পাচ্ছ 15 মিটার, এটাই আমার কাছে 100%। প্রস্থ 10 মিটার, এটা আমার কাছে 100%। এই যে উচ্চতা 5 মিটার, এটা আমার কাছে 100%। অর্থাৎ আমার কাছে একটা গোটা বাড়ি 100%, একটা গোটা পুকুর 100%, একটা গোটা রাস্তা 100%। তাহলে আমার এই দৈর্ঘ্যটাও 100%, প্রস্থটাও 100%, উচ্চতাটাও 100%। এইবারে যদি 10% বাড়ে হবে কত? ও তো ছিল কত 100%, বাড়লো কত 10%, হবে কত 110%। যেটা ছিল আমার সেটা 100%, বাড়লো কত 10%, তাহলে হবে কত 110%। তাহলে নতুন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি বৃদ্ধি পায় কত 10% করে, সবগুলি মাত্রা বৃদ্ধি পায়। মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলোকে আমরা মাত্রা বলি। সবগুলি মাত্রা বৃদ্ধি পায়, সবগুলি মাত্রা বৃদ্ধি পায় 10% করে, 10% করে। তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে
নতুন দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আগে যা দৈর্ঘ্য ছিল 15 মিটার সেটা ছিল 100%। 100% ছিল, 10% বাড়লো মানে 110% হয়ে গেল। বোঝা যাচ্ছে? আগে যেটা ছিল আমার দৈর্ঘ্য সেটা 100% ছিল, 10% বাড়লো, তো হলো কত? 110%। তাহলে আগে যা ছিল তার 110%। এটাকে যদি আমরা হিসাব করি কি হয়, 15 গুণিত 110 নিচে 100 কি দাঁড়াবে দেখি? একটা শূন্য একটা শূন্য কাটতে পারি তো, 5 দিয়ে কাটছি। হ্যাঁ, 3 5 15, 5 2 10, আর কাটাকুটি যাচ্ছে না, রেখে দাও না। 3 11 33 নিচে 2 এত মিটার। এটা হলো আমার নতুন দৈর্ঘ্য। হলো। একইভাবে নতুন প্রস্থ কি দাঁড়াবে? আগে যা প্রস্থ ছিল ইন্টু 110%, তার মানে কি হবে? 10 ইন্টু 110-এর পার্সেন্ট তুলে দিলে নিচে 100, 11 মিটার। নতুন প্রস্থ 11 মিটার। অতএব নতুন উচ্চতা, আগে যা উচ্চতা ছিল কত ছিল? 5 মিটার ছিল, তার 110% হয়ে যাবে। তার মানে হবে 5 গুণিত এইটা 11/2 এত মিটার। অর্থাৎ নতুন দৈর্ঘ্য, নতুন প্রস্থ, নতুন উচ্চতা এইগুলো আমরা পেয়ে গেলাম। নতুন দৈর্ঘ্য এটা, নতুন প্রস্থ এটা, নতুন উচ্চতা এটা। তাহলে নতুন ক্ষেত্রফল কি হবে? অতএব নতুন ক্ষেত্রফল দেখা যায়। হ্যাঁ, নতুন ক্ষেত্রফল ইজিক্যাল টু 2 ইন্টু ফর্মুলা একবার যেহেতু ব্যবহার করেছি, একই অঙ্কের একই ফর্মুলা দ্বিতীয়বার ব্যবহার না করলেও হবে বা না লিখলেও হবে। ব্যবহার তো করবোই, ফর্মুলাটা একবার লিখেছি যেহেতু দ্বিতীয়বার ওই ফর্মুলাটা না লিখলেও হবে, আমরা শুধু মান বসাবো। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য হচ্ছে এইটা, প্লাস নতুন প্রস্থ হচ্ছে 11 ইন্টু নতুন উচ্চতা হচ্ছে 11/2 এত, তাহলে বর্গ মিটার। অর্থাৎ আমরা নতুন ক্ষেত্রফলটা বের করতে পারছি। হিসাব করো না, ক্ষেত্রফলটা যদি হিসাব করি, এই 2 আর এই 2 কেটে দাও, ভেতরে যদি যোগ করো তাহলে 33 প্লাস 11 2 22, লসাগু বললাম 2, তাহলে 33 থাকলো, 11 2 22 প্লাস ইন্টু বাইরে আছে 11, উপরে হচ্ছে 55 ইন্টু 11, নিচে হচ্ছে 2। এককটা পরে লিখছি আমি। যদি 5 দিয়েই গুণ করি, 5 11 55, হাতে রইল 2, 5 11 55 হচ্ছে না, না? আচ্ছা, তবে আমি নিচেই লিখি তাহলে। আচ্ছা, এটা তো নেওয়া যাবে, এই পর্যন্ত নেওয়া যাবে। এবারে কি হচ্ছে 55 ইন্টু 11/2, এবারে দ্যাট ইজ ইকুয়াল টু 55 ইন্টু 11/2। এবারে এখান থেকে দিতে পারি আমি 5 11 55, 5 হাতে রইল 2, 5 11 55, 5 দিয়ে গুণটা করছি, 5 11 55, 5 হাতে রইল 5, 5 11 55, 5 হাতে রইল 5, 5 11 55 আর 5 আছে হাতে 60, নিচে কত আছে 2, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে যদি ভাগ করি ঠিকঠাক করে তাহলে 302.5 হবে বর্গ মিটার, 302.5 বর্গ মিটার। এইবারে দেখতে হবে আগের ক্ষেত্রফলটা কত ছিল, 250। আগের ক্ষেত্রফলটা ছিল 250 বর্গ মিটার, এখন ক্ষেত্রফলটা কত হবে? এইটা বা এইটা। তাহলে দেখতেই পাচ্ছি ক্ষেত্রফলটা বেড়েছে। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত? ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে, আমরা যদি এটাকে
পয়েন্টে নেব না মনে করি, এত বর্গমিটার, এটা বাড়ছে, এই ক্ষেত্রফলটা বাড়ছে, সেটাই যদি হয়, তাই যদি হয়, এই ক্ষেত্রফলটা যদি বাড়ে, তাহলে আমরা এটাকে হিসাব করতে পারি। এখানে দেখো 605 মাইনাস 500 এত বর্গমিটার, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে যদি বিয়োগ করি কত হয়, 105 বাই 2 এত বর্গ মিটার হলো এটা। এইবারে দেখতে হবে এটা বাড়লো, কত থেকে বাড়লো, 250 থেকে বাড়লো, তাহলে 100-র মধ্যে কত বাড়তো, কারণ কোশ্চেনটা হচ্ছে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে, তাহলে 100-র মধ্যে হিসাবটা করতে হবে। তাহলে এখন গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখন গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে হচ্ছে ক্ষেত্রফল বা পূর্বের ক্ষেত্রফল, যেটার একক হচ্ছে কি বর্গমিটার, আর হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি, এটার একক হবে কিন্তু বর্গমিটার। এইবারে ক্ষেত্রফল ছিল কত, প্রথমে 250, তাই তো, তার থেকে বাড়লো কত, 105/2 বর্গমিটার, তাহলে সেটা 100 থেকে কত বাড়বে, 100-র মধ্যে কত বাড়বে। আগের যে ক্ষেত্রফল ছিল, আজকে খুব গরম পড়েছে, খুব গরম লাগছে যাকে, তো এই ক্ষেত্রফল আগে যেটা ছিল 250, তার থেকে বাড়লো হচ্ছে এইটা, এটাকে আমি ইচ্ছে করে দশমিক করিনি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে এইটা বাড়লো, তাহলে 100-র মধ্যে কত বাড়বে। এখন এইদিকে ক্ষেত্রফল যত বাড়বে বা কমবে, এদিকে বৃদ্ধিটাও তত কিন্তু বাড়বে বা কমবে। তার মানে এখানেও দুটো যে রাশির মধ্যে সরল সম্পর্ক আছে। এখানেও দুটি রাশির মধ্যে সরল সম্পর্ক আছে। এখানে দুটি রাশির মধ্যে সরল সম্পর্ক আছে। অতএব কি দাঁড়াবে, অতএব দাঁড়াবে উপরেরটা ইজ টু নিচেরটা, উপরেরটা ইজ টু নিচেরটা ইজ ইকুয়াল টু, এদিকেও তাই হবে, উপরেরটা ইজ টু নিচেরটা। তার মানে আমাদেরকে এখানে চতুর্থ পদ নির্ণয় করতে হবে। তাহলে চতুর্থ পদ নির্ণয় করতে গেলে কি করতে হয় সেটা আমরা জানি, সেইভাবেই লিখবো আমরা। তাহলে চতুর্থ পদ নির্ণয় করতে গেলে যেটা করতে হবে সেটা কিভাবে লিখবো, অতএব চতুর্থ পদ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ 250। এইটা এখানে অনেকের হয়তো আমাদের যারা বি সেকশন বা সি সেকশনে আছে তাদের হয়তো একটু সমস্যা হতো, 105/2টা উপরে লেখার কথা ছিল, তো উপরে লিখলেও হতো, কিন্তু এটাকেও এইভাবে লেখা যায়, এটাও মানে কিন্তু 105/2ই বোঝাচ্ছে। ঠিক আছে, এবারে যদি আমরা 5 দিয়ে কাটি জিনিসটাকে, তাহলে 5 2 10, 5 1 5, আর 5 5 25, এই দাঁড়ালো ব্যাপারটা। 50 দিয়ে কিন্তু আমরা এটাকে 5 দিয়ে কেটেছি, তো হ্যাঁ 5 দিয়ে কেটেছি, তাহলে 5 দিয়ে যদি কাটি 2 হবে, 2 দিয়ে কেটে গেল, তার মানে 100-র মধ্যে 21 বর্গমিটার কমতো, সরি বাড়তো। 100-র মধ্যে 21 বর্গমিটার বাড়তো মানেই তো 21%। অতএব এক্ষেত্রে ক্ষেত্রফলের বৃদ্ধি, এক্ষেত্রে ক্ষেত্রফলের বৃদ্ধি, এক্ষেত্রে ক্ষেত্রফলের বৃদ্ধি ইজ ইকুয়াল টু 21 বর্গমিটার, তার মানে 21 বর্গমিটার মানে হচ্ছে 21%, কারণ এখানে 100-র মধ্যে 21 বেড়েছে, 100-র মধ্যে 21 বেড়েছে বলে 21 বর্গমিটার, বোঝা যাচ্ছে তো? বেশ, হ্যাঁ। নেক্সট দেখো, তোমাদের অনুশীলনের শেষ যে প্রশ্নটি আছে 20 নম্বর প্রশ্নটা, সেটা তোমরা দেখো।
20 নম্বর প্রশ্নটা যেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ যে প্রশ্নটা শতকরা দিয়ে যেটা আছে, দেখো তোমরা 20 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও। আশা করি দেখে নিয়েছি, বেশ বড় প্রশ্ন বলে একটু বেশি সময় দিলাম। তো তোমাদের কাছে তো বই আছেই। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী 3টিতেই নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। এই ধরনের একটা প্রশ্ন এর আগে করানো হয়েছিল। দেখো 16 নম্বর প্রশ্নটা এর আগে এই ধরনের প্রশ্ন করানো হয়েছিল। তবে ঠিক আছে, আমরা এটাও আলোচনা করতে পারি। তো এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি আগের মতন কি দাঁড়াবে, তো তোমরা যদি গ্রাফটা ড্র করো নিজের মতন করে, তাহলে হয় দেখো বার্ষিকের 3টে ইভেন্ট আছে, 100 মিটার, 200 মিটার আর লং জাম্প। তাহলে 3টে বার গ্রাফ হবে। তাহলে 3টে বার গ্রাফ যদি আমরা করি, আমি বার গ্রাফটা করছি, তারপরে তোমরা করো দেখি। হ্যাঁ, এবার আমি বার গ্রাফটা করছি। দাগটা কিন্তু বোর্ডের লেভেলে প্যারালালি আছে, কিন্তু ক্যামেরা বসানোর অ্যাঙ্গেলের জন্য এটাকে তোমাদের দেখে মনে হতে পারে স্যার ব্যাকে রেখেছেন, তা নয়, ব্যাপারটা তা নয়। আর স্যার ব্যাকে আঁকলে স্যারের নম্বর কাটা যাবে না, কিন্তু তোমরা কিন্তু ব্যাকে আঁকলে তোমাদের নম্বর কাটা যাবে। সুতরাং স্যার যদি ভুলও করে তাতে অসুবিধা নেই, তোমরা ভুল করবে না। যাকে এটা যে এক মজার কথা বললাম আর কি। 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে। তো আমি মনে করছি এটা আমার 100 মিটারের একটা গ্রাফ। এটা 20% শিক্ষার্থী, এটা 100 মিটার। হ্যাঁ, 20% শিক্ষার্থী এটা 100 মিটার দৌড়ে নাম দিচ্ছে, আর 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে। 15% শিক্ষার্থী এটা 200 মিটারের। 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, দেখা যাচ্ছে। আর 10% বলছে লং জাম্পে নাম দিয়েছে। তাহলে 10%-এ যদি লং জাম্পে নাম দেয়, বলছে লং জাম্প, এলজি করে দিলাম, এলজে লং জাম্পে নাম দিয়েছে। বেশ, বলছে না আরেকটা আছে 5% শিক্ষার্থী 3টেতেই নাম দিয়েছে। তাহলে তো আমার গ্রাফটা বাইরে চলে গেল। ঝঞ্ঝাটের ব্যাপার এইগুলো, তো কখনো ক্যামেরায় কখনো এই জায়গায়। ঠিক আছে, 10% শিক্ষার্থী লং জাম্প পাবে তো। হবে না, গ্রাফগুলোকে একটু শুরু করে দিলেই হয়, মানে বারগুলোকে শুরু করে দিলেই হয়। 20% হচ্ছে তোমার 100 মিটার দৌড়ে, আর একটু কাছে নিয়ে নিই এটাকে। 15%, 5% হচ্ছে তোমার 15%, এটা হচ্ছে 200 মিটার দৌড়ে। আর এটা হবে না, নিচে নামবে। এই যে 10% এরা হচ্ছে লং জাম্পে আছে। হ্যাঁ, এবারে হবে। আর 5% মানে এইটা আর কি, অ্যাকচুয়ালি এরা এই 5% কোনোটাতেই নাম দেয়নি। কি বলেছে? 5% হচ্ছে 3টেতেই নাম দেয়, অল। তাহলে এটাকে আমি বলে দিচ্ছি অল। এই 5% 3টেতেই নাম দিয়েছে।
কেমন তো? এবার আমাকে বলেছে যে যেটা জানতে চেয়েছে সেটা হলো মোট শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী কোনো প্রতিযোগিতাতে নাম দেয়নি। তাহলে কতজন শিক্ষার্থী কোনো প্রতিযোগিতাতে নাম দেয়নি, আমরা যদি এই সমস্ত বিষয়ের লেভেলটা ধরে নেই তাহলে আমরা যদি এই 5% শিক্ষার্থী কোনো তিনটেতেই নাম দিয়েছে তো ঠিকই আছে। চলো তাহলে আমরা যদি 5%-এর লেভেলটা ধরে নিই, তো 5%-এর লেভেলটা আমি ধরেছি। এই যে দেখো 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কত 20%, তার মধ্যে সমস্ত বিষয়ে নাম দিয়েছে যে 5%, সেটুকু যদি বাদ দাও বাকি যে 15% এরা কি করেছে, এরা কেবলমাত্র 100 মিটারে নাম দিয়েছে, অন্য কিছুতে নাম দেয়নি। এই যে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 20%, তার মধ্যে যে 5% আমি সমস্ত বিষয়ে নাম দিয়েছে তাদের যদি বাদ দিয়ে দিই তাহলে উপরের যে অংশটা 15% তারা কেবলমাত্র 100 মিটারে নাম দিয়েছে। ঠিক সেই রকমভাবেই এই 200 মিটারের মধ্যেও যারা নাম দিয়েছিল 15%, তাদের থেকে 5%-এর লেভেলটা তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে বাকি যে 10% এরা কিন্তু কেবলমাত্র 200 মিটারে নাম দিয়েছে। ঠিক একইভাবে এখানে 5% যেটা বেরোবে তারা কেবলমাত্র লং জাম্পে নাম দিয়েছে। তাহলে এবার যদি আমি শুরু করি, 100 মিটারে নাম দিয়েছে 100 মিটারে নাম দেয় কত 20%, 200 মিটারে নাম দেয় কত 200 মিটারে নাম দেয় 15%, লং জাম্পে নাম দেয় কত, লং জাম্পে নাম দেয় 10%, আর সমস্ত বিষয় বা তিনটেতেই নাম দেয়, সমস্ত বিষয়ে নাম দেয় হচ্ছে 5%। তাহলে শুধুমাত্র 100 মিটারে নাম দিয়েছে কারা, উপরের 5%-এর উপরে যারা আছে তারা। অতএব শুধুমাত্র 100 মিটারে নাম দেয়, শুধুমাত্র 100 মিটারে নাম দেয় হচ্ছে 15%। একইভাবে শুধুমাত্র 200 মিটারে নাম দেয় 10%। তারপরে শুধুমাত্র লং জাম্পে নাম দেয় শুধুমাত্র লং জাম্পে নাম দেয় এরা, আর সমস্ত বিষয়ে নাম দিয়েছে 5%। এবারে যদি আমরা এইটা বিবেচনা করি, কোনো না কোনো বিষয়ে নাম দিয়েছে কারা, কোনো না কোনো বিষয়ে নাম দিয়েছে কারা, তাদেরকে যদি আমরা বের করে নিতে পারি তাহলে কোনো বিষয়ে নাম দেয়নি কারা, বাকিরা সেটা করতে হবে। এখানে ধরে নিতে হবে যে কেউ দুটো বিষয়ে অংশগ্রহণ করেনি, এটা ধরে নিতে হবে, হয় তিনটেতে করেছে অথবা একটাতে করেছে। তাহলে অতএব আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে কোনো না কোনো বিষয়ে বা কোনো না কোনো বিষয়ে নাম দিয়েছে, কোনো না কোনো বিষয়ে নাম দেয় কারা। প্রথমে দেখো সমস্ত বিষয়ে নাম দিয়েছিল কত 5% প্লাস, শুধুমাত্র 100 মিটারে নাম দিয়েছে 15% প্লাস, শুধুমাত্র 200 মিটারে নাম দিয়েছে 10% প্লাস, শুধুমাত্র লং জাম্পে নাম দিয়েছে 5%। এইটা কত পার্সেন্ট হচ্ছে 5 আর 5 10, 10 আর 10 20, 20 আর এখানে 15 কত হচ্ছে 35%। অর্থাৎ কোনো না কোনো বিষয়ে নাম দিয়েছে, এটা তো আমি এখানেও করতে পারি, তাহলে আমি পরের লাইনটা করতে পারি বোর্ডে ক্যামেরায় আর কি 35%।
তাহলে প্রথমে বলছে সমস্ত বিষয়ে নাম নিয়েছে 5%, শুধুমাত্র 100 মিটারে নাম দিয়েছে 15%, শুধুমাত্র 200 মিটারে নাম দিয়েছে 10%, শুধুমাত্র লং জাম্পে নাম দিয়েছে 5%, 5 আর 5 10, 10 আর 10 20, 20 আর এখানে 15, 35%। তাহলে এই 35% কোনো না কোনো বিষয়ে নাম দিয়েছে। তাহলে বাকিরা কোনো বিষয়ে নাম দেয়নি। অতএব কোনো বিষয়ে নাম দেয়নি, অতএব কোনো বিষয়ে নাম দেয়নি। কারণ টোটালটা তো 100%ই ধরবো, তার থেকে তুমি 35%টা বাদ দিয়ে দাও, তার মানে কত হচ্ছে বলো তো? 65%। এই 65% কিন্তু কোনো বিষয়ে নাম দেয়নি। এখন 65% মানে কতজন? 65% মানে হচ্ছে তোমার মোট পরীক্ষার্থী কতজন? 780 জন। মোট শিক্ষার্থী হচ্ছে 780 জন। মোট শিক্ষার্থী 780 জন। মোট শিক্ষার্থী হচ্ছে 780 জন। এই 780 জনের মধ্যে কোনো বিষয়ে নাম দেয়নি, এরা হচ্ছে 65%। অতএব কোনো বিষয়ে নাম দেয়নি, কোনো বিষয়ে নাম দেয়নি কারা? 780 জনের মধ্যে 65%, যা হবে অতজন। 780 জনের মধ্যে 65% যা হবে ততজন। 780 থাকলো, 65% মানে 100 নিচে গেল জন। আচ্ছা, এবারে আমরা যদি কাটাকুটি করি, 5 দিয়ে কাটছি, আগে একটা শূন্য কেটে দিতে পারি। 5 দিয়ে কাটছি, 5 13 65, 5 দুগুণে 10। এবার 2 দিয়ে যদি কাটো, 3 দুগুণে 6, 1 থাকলো 9 দুগুণে 39 ইন্টু 13। তাহলে 39 ইন্টু 13 যা হবে সেটাই আমাদের উত্তর। তাহলে 39 ইন্টু 13 কি হবে? 13 169 ইন্টু 3 করলে হয়ে যায়, দরকার নেই আমাদের। এখানে 3 9 27, 2 থাকলো, 3 থেকে 9 আর 2 11 ইন্টু 39। আমার আবার গুণের পর ভুল হয়। 3 9 27, 2 থাকলো, 3 থেকে 9 আর 2 11, 39 থেকে 39, 7, 9 আর 1 10 শূন্য, হাতে রইল 1, 3 থেকে 5, 507 জন। 507 জন। আশা করি এই গ্রাফিক্যালি যে রিপ্রেজেন্ট করে আমি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে কী হয়, জিনিসটা বোঝা যায়। তোমরা এইভাবেই বোঝার চেষ্টা করো। হ্যাঁ, অর্থাৎ এ কোন বিষয় করেছে, ও কোন বিষয় করেছে, ও কোন বিষয় করেছে, যারা করেছে তাদেরকে নিয়ে নিলে, তাহলে বাকিরা কি কোনো বিষয়ই করেনি, সেটাই করা হলো। থ্যাংক ইউ, ভালো থেকো।